সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিকে ময়মনসিংহে গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাদেরকে আজ আদালতে হাজির করে রিমান্ডে নিতে চাইতে পারে পুলিশ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শেষ পর্যন্ত রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে মহাখালীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাড়োয়া সীমান্তে আটক হন তারা। এছাড়া ছাত্র আন্দোলনের সময় কলেজ ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে সোমবার বিকেলে টেকনাফে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে সোমবার সন্ধ্যায় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ ৪ জনকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয়। ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক হন তারা। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে আখাউড়া থানা পুলিশ। সোমবার ভোর ৬টা একটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। তাদের সাথে থাকা অন্য দুজন হলেন ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। খবর পেয়ে ভোরেই ভারতের সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা আটক করে তাদের। ৭১ টিভির দুজন সাংবাদিক বাংলাদেশ থেকে পলায়ন করে ইন্ডিয়া যাওয়ার পথে দুয়ারা থানা পুলিশ ওদের হাতে ধরা পড়ে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হলে তাদের হেফাজতে নেয় স্থানীয় পুলিশ। এ সময় জব্দ করা হয় তাদের বহনকারী প্রাইভেট কারটিও। আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি, আমাদের যে পুলিশের ঊর্ধ্বতন অফিস আছে ওনারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যেহেতু একটা টিম পাঠাইছে, তাহলে ওনারাই ভালো জানে কিভাবে আইনগত ব্যবস্থা নিবে, কিভাবে প্রসিকিউট করবে। আটক ৪ জনকে ময়মনসিংহ থেকে ঢাকা আনার সময় কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হয়নি বলে জানিয়েছে মহানগর ডিবি প্রধান। এই মুহূর্তে আমি যতদূর জানি কোনো নিরাপত্তার জনিত সমস্যা হচ্ছে না। কি আমার কাছে মামলার আমার কাছে মামলা আছে, এটাকে আপনাকে ইনশিওর করলাম যে মামলা আছে, দুজনের মামলা আছে। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে ফিরিয়ে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আর সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দার হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠান। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই আব্দুর রহমান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। এ সময় আসামি পক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। দুপক্ষের যুক্তিতর্ক শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। রোববার রাতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গেল ১২ সেপ্টেম্বর নিহত সিয়াম সর্দারের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে ১১৪ জনের নামে মামলা করেন। দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে, মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নিঃস্বাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে। সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে। এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। অন্যের জমি দখলসহ অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তার অপকর্ম সম্পর্কে মুখ খুলছেন স্থানীয়রা। তারা বলছেন নিজ সন্ত্রাসী বাহিনীর পাশাপাশি প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করেছেন এমপি এনামুল।
2008 সালে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর শেয়ারসহ নগদ অর্থ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল প্রায় 4.5 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 13.5 কোটি টাকার উপরে। আর 2008 সালে যেখানে সংসদ সদস্যের বার্ষিক আয় ছিল 20 লাখ টাকা, 15 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 1.24 কোটি টাকায়। অভিযোগ আছে সংসদ সদস্য হয়ে অনিয়ম করে পেয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন। আর স্থানীয়দের অভিযোগ এনামুল হক অন্যের জমি দখল করেছে, তার জমির পরিমাণ 100 বিঘার উপরে। 3 বিঘা জমির জন্য 1টি টাকা দেয়নি এবং কোনো এসটি ফেস্টিরও করে নেয়নি। জবর দখল করছে ইঞ্জিনিয়ার এনামুল হক। আমার বাপ দাদার আমল থেকে 100 বছরের বেশি সময় থেকে আমরা খাচ্ছিলাম। উনি আমাদেরকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতিগ্রস্ত কিছুই করেন না এবং বিনা নোটিশে উনি আমাদের দোকান ভাঙচুর করেন। এই জায়গাটা হলো আমাদের বাপদাদার সম্পত্তি। এটা জোরপূর্বকভাবে ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ভবানীগঞ্জ পৌরসভার মেয়র উনি জোরপূর্বকভাবে এজাককে ঘর করে দেয়। দুদককে শক্তিশালী না করা পর্যন্ত এই ধরনের অনিয়ম থেকে মুক্তি মিলবে না বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্নীতি দমনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এইখানে যারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে দুদক, যে দুর্নীতি দমন কমিশন, আসলে দুর্নীতি দমন কমিশনকে তো শক্তিশালী করা হয়েছে কাগজে কলমে, বাস্তবে করা হয় না। এটা যদি একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতো এবং প্রতি 1 বছর পর পর যদি এগুলোকে পর্যালোচনা করা হতো, তাহলে কিন্তু সংসদ সদস্যরা এত অঢেল সম্পত্তির মালিক বা টাকা পয়সার মালিক হতে পারত না। এনামুল হক ও তার পরিবারের সম্পদ নিয়ে তদন্ত নেমেছে দুদক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিগত 10 বছরে তিনি এলাকায় উন্নয়ন না করে দেশে বিদেশে একাধিক বাড়ি গাড়ি করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচনের হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে 60 গুণ। এসব নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী 2014 ও 2018 সালে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন। স্থানীয়রা বলছেন, সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার পর তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি, তবে দেশে বিদেশে বাড়ি গাড়ি করেছেন। কোনো আয়ের খাত না থাকলেও স্ত্রী সন্তানের নামে রয়েছে প্রচুর পরিমাণ সম্পত্তি। উনি তো আসলে সাধারণ টাকা পয়সা ছিল না, আজকে উনি দেশে বিদেশে বাড়ি ঘর করেছেন, উনি অনেক ঢাকাতে প্লাট করেছেন, কিন্তু এই সোনাগাড়ের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই। উনি যে সম্পদগুলা করছে আমাদের নিজ এলাকায় করেন নাই, হবিগঞ্জের ভিতরেও করেন নাই, ঢাকার ভিতরে করেন নাই, উনি সবগুলা দেশের বাহিরে নেই। অস্ট্রেলিয়ায় যে সম্পদের পাহাড়গুলা করছে তা আমরা শুনে আশ্চর্যজনক হয়ে গেছে। বিগত নির্বাচনের হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে 60 গুণ। এখন রাষ্ট্রের দায়িত্ব তদন্ত করে বের করা যে কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ এই অ্যাডভোকেট মাহবুব আলী সাহেবের মাধ্যমে তছরূফ হয়েছে। যদি রাষ্ট্রীয় সম্পদ তছরূফ হয়ে থাকে, নিয়মের বেশি সম্পদ যদি ওনার বৃদ্ধি পাইয়া থাকে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। সবশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট বার্ষিক আয় 36,18,000 টাকা, সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 4,84,00,000 টাকা। আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয় 1,67,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার এসআলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে মিলল কোটি টাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের 5 লাইশ শাখায় 22টি স্থানীয় আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে গৃহকর্মী মর্জিনার নামে। এরই মধ্যে তার ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। কর কর্মকর্তারা জানিয়েছেন, এসআলম পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে। চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম পরিবারের বাসভবনে 1 যুগেরও বেশি সময়ের গৃহকর্মী মর্জিনা আক্তার। তার ব্যাংক হিসাবে পাওয়া গেছে 1,03,59,866 টাকা। গৃহকর্মীর ব্যাংক হিসাবে এত টাকা দেখে বিস্মিত কর কর্মকর্তারা। সম্প্রতি এস আলম পরিবারের সদস্য ও তাদের সাথে সংশ্লিষ্টদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই বাছাই শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল 15। সে সময় চট্টগ্রাম ইসলামী ব্যাংকের 5 লাইশ শাখায় গৃহকর্মী মর্জিনার টাকার খোঁজ মেলে। প্রতিটিতে 4,70,903 টাকা করে 22টি স্থায়ী আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে। এছাড়া এস আলম গোষ্ঠীর 18টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ মাসে নিরীক্ষা দল প্রাথমিক প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব বিষয়ে কর কর্মকর্তা বা এসালম গ্রুপের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘাতকের বুলেট কারো কেড়েছে প্রাণ, যারা প্রাণে বেঁচেছেন তারা হারিয়েছেন হাত, পা, চোখ। অনেক পরিবার হারিয়েছে উপার্জনক্ষম একমাত্র সদস্যকে। আহতদের অনেকেই আর ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে। সংসার ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। অন্তর্বর্তী সরকার বলছে এসব মানুষের পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। হাসপাতালের বিছানায় বসা তারা 5 জন, কিন্তু গুনেছেন কি পা কয়টি? 5 জন মানুষের পা কি 5টি হয়? জুলাইয়ের আগে সবাই 2 পায়ে ভর করে চলেছেন। ছাত্র জনতার আন্দোলনে গিয়ে বর্বরতার এক একটি বুলেট কেড়ে নিয়েছে তাদের এক একটি পা। বাপ্পির গল্পটা ভিন্ন। তার 2 পা আছে ঠিকই, কিন্তু পা ফেলার জন্য আলো ঝলমল পৃথিবীটা ঢেকে গেছে অন্ধকারে। বুলেটে নিভে গেছে 2 চোখের আলো। চোখ দুইটা যদি ফিরে পাইতাম, আমার আর কিচ্ছুই লাগতো না। দিন কি রাত কি সব আমার থেকে এখন একই মনে হইতাছে। অনেক হাসপাতালেই এমন দৃশ্য, কারো পা নেই, কারো হাত নেই, কেউ হারিয়েছেন দৃষ্টি। সরকারি হিসেবে অঙ্গ হারিয়েছেন 1000-এর বেশি মানুষ। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এই মানুষগুলো কি আর ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে? উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদের চোখের দৃষ্টি যেন আমরা ফিরে পাই, আমরা যেন আবার পড়ার টেবিলে বসতে পারি। পরিবারের কাছে যেন আমরা বোঝা না হয়ে থাকি, উনি যেন আমাদের জন্য এমন কিছু করেন। আর যার যেটা করবেন যেন একটা টাইম ফিক্সড করে অতি দ্রুত করেন। মাসিক ভাতার ব্যবস্থা করা হোক, সাথে আমাদের একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক। ছাত্র জনতার আন্দোলনে নানাভাবে আহত 19,000-এর বেশি। তালিকা চূড়ান্ত হলে পুনর্বাসন শুরু করতে চায় সরকার। চিকিৎসাটা শেষ হয়ে যখন বেরোবে তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের। ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া পর্যন্ত এটা আমাদের সরকারের প্রথম একদম শীর্ষ অগ্রাধিকার। হাজারো মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন। আহতদের চাওয়া সেই স্বপ্ন যেন চিন্তায় না হয়, রাষ্ট্র যেন মনে রাখে তাদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলি করে আন্দোলন দমনের চর্চা বন্ধ করতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে হবে জরুরি ভিত্তিতে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, চিকিৎসা খাত এখনও নিপীড়ক সিন্ডিকেটের হাতে জিম্মি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা হচ্ছে না। আহত কর্মজীবীদের পুনর্বাসনেরও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে দাবি তাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে লড়াকু 24 নামের একটি সংগঠন। অভ্যুত্থানের সময় আহত মিজানুর রহমান জানান, গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে, বাম চোখেও ঝাপসা দেখেন। 5 আগস্ট পল্লবী থানার সামনে সংঘর্ষে ছররা গুলিতে ক্ষতবিক্ষত হয় তার 2 চোখ। অনেকেই আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই, বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে, সেটা যেন ওনারা ভালো করে। রানী ইসলামের স্বামী 18 জুলাই অফিস শেষে বাড়ি ফিরছিলেন। মিরপুর 12 নম্বরের কাছে সংঘর্ষের মুখে পড়েন। তার মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হয়। 2 মাস ধরে চলছে চিকিৎসা। দেশবাসী সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন। আইয়ুব আলী যাত্রাবাড়ি প্রতিরোধে সক্রিয় ছিলেন, নিজেও আহত হন। এক একটা নার্স এক একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করত, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। লড়াকু 24-এর দাবি, রাজধানীর 4টি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে আহত আছেন 33 জন শিক্ষার্থী ও 64 জন শ্রমজীবী। এদের বেশিরভাগই সুচিকিৎসা পাচ্ছে না। আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে কালক্ষেপণের একটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতির পথে চলেছে সরকার, সেটা আর এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গুলি করে আন্দোলন দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে। কতগুলোই বা পরিবার, 20, 25, 30, 35 হাজার পরিবার, আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা কি নিতে পারবো না, সেটি ভাববার কথাও আমি আহ্বান জানাবো। শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয়
স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে। শুধু রাজধানী নয়, আন্দোলনে সারা দেশে আহত নিহতদের তালিকা দ্রুত তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। পরিবারের সঙ্গে 1 থেকে 2 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে পুলিশ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্রুত সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। রাজধানীর 2-3টি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময় 2 মিনিটে নামিয়ে আনতে বলেন ডক্টর ইউনূস। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া অন্য সড়কগুলোতেও কার্যকর করার নির্দেশ দেন তিনি। যানজট কমাতে কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে শিক্ষার্থীদের সহায়তায় কিছু সমাধান খুঁজে বের করতে এবং তাদের দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করার পরামর্শ দেন তিনি। বৈঠকে বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, শুধু ঢাকা শহরে যানজটে বছরে অন্তত 40,000 কোটি টাকা ক্ষতি হয়। 2024 সালে ছাত্র জনতার যে বিজয় তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। দলাদলির কারণে যদি এই অর্জন বিনষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে ষড়যন্ত্রের সুযোগ পাবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন, 2024 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন সম্ভব হবে না। এদিকে রাজশাহীতে সমন্বয়ক মাহিন সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা দাবি জানান। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসন সহ সুশীল সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্টদের দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে গণবিয়ে আয়োজনের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন কোনো গণবিয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেউ আনুষ্ঠানিকভাবে গণবিয়ে আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী এই উদ্যোগ নিয়েছে তা একান্ত তাদের ব্যক্তিগত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের গুজবও। বিদ্যুৎ খাতে বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুক্তিগুলোর তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি। 1 সপ্তাহের মধ্যে কোম্পানিগুলোকে তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কমিটির বৈঠক শেষে কথা বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ জাতীয় কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। রাজধানী নিকুঞ্জে ডেস্কোর প্রধান কার্যালয়ে জ্বালানি ও বিদ্যুৎ জাতীয় কমিটির প্রথম সভা হয়। কমিটির আহ্বায়ক সাংবাদিকদের বলেন, কতটি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হবে তার রিভিউ কমিটির পর্যালোচনা শেষে সিদ্ধান্ত হবে। আদানির বিদ্যুতের দামও বিল ইস্যুতে তিনি জানান, চুক্তিগুলো আইন অনুযায়ী হয়েছে কিনা সে বিষয়ে পর্যালোচনা হবে। এই কমিটি কাউকে ভয় দেখাবে না, বরং সমন্বয় করবে বলেও জানান তিনি। কাজেই প্রমাণ করবে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম। রিভিউ করবো, জাস্ট রিভিউ করে দেখবো মানে whether those contracts were executed in accordance with the provisions of the Contract Act, আইন অনুযায়ী হয়েছে কিনা। আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেব। সারা দেশে বৃষ্টি কমলেও জলাবদ্ধ অনেক এলাকা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জমে থাকা পানির কারণে কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও সবজির ক্ষেত। টানা 3 দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের। বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগলিতে এখনও জমে আছে পানি। গলির পানিগুলো নামতেছে না, কারণ হচ্ছে এইখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না। আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না। আতাবাড়ি হোস্টেল, অক্সফোর্ড মিশন, একাদবাড়ির বাসা, এই সম্পূর্ণ পানিটা এই একটা ড্রেনে নামে।
এজন্য পানিটা স্থগিত হয়েছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে। শহরের খুরকি, বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত। ঝড় ও বৃষ্টিতে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুলনা নগরীর রয়্যাল মোড়, করিমনগর, বয়রা মিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি। 2 দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা। পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত। আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা আছে। পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে। সমস্যা হয়, পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অফ হয়ে যায়, ডিস্টার্ব আসে গাড়িতে, শহরের রাস্তাঘাট ভেঙে যায়। বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের 1.5 লাখ গ্রাহক। বিকল সঞ্চালন লাইনগুলো মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভা সহ আশপাশে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, সাতক্ষীরার কোন কোন এলাকায় আসলে এখনো জলাবদ্ধতা রয়েছে? মানুষের দুর্ভোগ আসলে কোন পর্যায়ে? দেখুন, অপরিকল্পিতভাবে নদী খনন করলে যে কি পরিমাণ মানুষের ভোগান্তির কারণ হয় সাতক্ষীরা তার বাস্তব প্রমাণ। সাতক্ষীরার বেতনা নদী খনন হয়েছে, কিন্তু পারমাসখোলা এলাকায় 1/2 কিলোমিটার সেখানে খনন করা হয়নি। অতএব দেখা গেছে যে এই নদীতে জোয়ারভাটা খেলা করছে না। পাশাপাশি মরিচচাপ নদী আছে সাতক্ষীরার দক্ষিণে, সেটিও কিন্তু তার পানি প্রবাহের নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই অপরিকল্পিত নদী খননের ফলে সাতক্ষীরা পৌরসভার অর্ধেক এলাকা জলমগ্ন। আপনি জানেন যে বিগত 3 দিনে 192 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই পুরো বৃষ্টিটাই এখনো জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে সাতক্ষীরার বদ্দিপুর কলোনি, মধ্যকাটিয়া, পার্কুকরালি সহ শহরের প্রায় অর্ধেক এলাকা, পাশাপাশি বেতনাপাড়ের কমপক্ষে 15টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে এবং এই এলাকার বিশাল সংখ্যা ঘের প্লাবিত হয়েছে, ধানের ক্ষেত নষ্ট হয়েছে এবং জনসাধারণ সবচেয়ে যে দুর্ভোগে রয়েছে, স্কুল কলেজেও পর্যন্ত বাচ্চারা যেতে পারছে না। পাশাপাশি রান্নাবান্নার কাজও বন্ধ। এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে এই পৌরসভার মধ্যে নৌকায় যেতে হচ্ছে। সব মিলিয়ে মানুষ কিন্তু অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে। এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে আসলে এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ফল ছিল বেতনা নদীতে নদী খনন এবং মরিচচাপ নদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি হওয়া। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী শুকনো মৌসুমে এ ব্যাপারে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন এবং বিশেষ করে এই সাতক্ষীরা যে নাগরিক কমিটি রয়েছে, সাতক্ষীরা নাগরিক কমিটি বারবারই বলে থাকেন যে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত কর্মকাণ্ড কার্যক্ষেত্রে পরিকল্পিতভাবে এইভাবে দেখা গেছে নদী খননের নামে টাকা লোপাট করা, এর ফল কিন্তু ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণকে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। মাত্র 4 চিকিৎসক ও 1 টেকনিশিয়ান নিয়ে চলছে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের নেফ্রোলজি বিভাগ। ডায়ালাইসিস মেশিন সংকটে চিকিৎসা নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। ডায়ালাইসিস মেশিন সহ জনবলের জন্য মন্ত্রণালয়ে চাহিদা দেওয়া হলেও এখনো সিদ্ধান্ত আসেনি, জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নেফ্রোলজি বিভাগে প্রতিদিন গড়ে 80 থেকে 90 জন রোগী আসেন। এদের মধ্যে 70 জনই ডায়ালাইসিসের রোগী। হাসপাতালের সচল 25টি মেশিন দিয়ে প্রতিদিন 50 থেকে 55 জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। মেশিন স্বল্পতায় অনেক রোগীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এইখানে যে মেশিনগুলো বৃদ্ধি করা হয় এবং জনবল বাড়ানো হয়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। যদি আরও কটা মেশিন দিত তাহলে আমরা এই রোগীর এইরকম অপেক্ষা করতাম না। হাসপাতালে 30টি নার্সের পদের বিপরীতে আছেন 19 জন, সহকারী পদে 9 জনের স্থানে আছেন 6 জন, আর ডায়ালাইসিসের টেকনিশিয়ানের 3টি পদের বিপরীতে আছেন মাত্র 1 জন। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
5-6টা রোগী যদি পড়ে তখন তো একার পক্ষে সেই সেবাটা ভালো হয় না। সেবা হয় কিন্তু সেবার মানটা ভালো হয় না। আমাদের এখানে জনবলের সংকট আছে, আমরা চাচ্ছি আরও জনবল বেশি হলে আমাদের সেবার মানটা আরও ভালো হবে। হাসপাতালের নেফ্রোলজি বিভাগে 2 বিশেষজ্ঞ সহ মোট চিকিৎসক মাত্র 4 জন। জনবল সংকটে রোগীদের প্রত্যাশিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। দক্ষ টেকনিশিয়ান এবং নার্সের ব্যবস্থা করা যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক রোগী আছে যাদের 2 বার ডায়ালাইসিস দিয়ে হচ্ছে না, 3 বার দিতে পারি তাদেরকে। তো সেই ক্ষেত্রে তাদের কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ডায়ালাইসিস মেশিন সহ জনবলের জন্য মন্ত্রণালয়ে চাহিদা দেওয়া হয়েছে জানিয়েছেন পরিচালক। ডায়ালাইসিস মেশিনের জন্য আমরা চাহিদা দিয়েছি, আর জনবলের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ে বিশেষ করে সাপোর্ট স্টাফের ব্যাপারে মন্ত্রণালয়ে আউটসোর্সিং কর্মচারী যে চাহিদা দেওয়া আছে আমরা আশা করি এই জনবলগুলো পেয়ে যাব। হাসপাতালের নেফ্রোলজি বিভাগে 28টি বেড ও 10টি কেবিন আছে, যা চাহিদার তুলনায় অনেক কম বলছেন রোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংযোগ সড়ক না হওয়ায় জয়পুরহাটে নবনির্মিত 6টি সেতু কোনো কাজে আসছে না। 3 উপজেলায় বিভিন্ন খালের উপর সেতু তৈরি হলেও সড়ক নির্মাণে তৎপরতা নেই বরেন্দ্র ও এলজিইডি কর্তৃপক্ষের। এজন্য বরাদ্দ না আসার দাবি কর্মকর্তাদের। এদিকে নির্মাণের কিছুদিনের মধ্যেই একটি সেতুতে দেখা দিয়েছে ফাটল। বরেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে জয়পুরহাট সদরের উত্তর জয়পুর, ঘোনাপাড়া, বিষ্ণুপুর, ভাদুরমোড় ও পাঁচবিবি উপজেলার শালপাড়ায় নির্মাণ হয় 5টি সেতু। শুকনো মৌসুমে পানি ধরে রাখার জন্য 2টি সেতুর নিচে নির্মাণ হয় ক্রস ড্যাম। তবে সংযোগ সড়ক তৈরি না হওয়ায় এসব সেতুর সুফল মিলছে না। খালের উপর সেতু হলেও রাস্তার অপেক্ষায় স্থানীয়রা। ব্রিজ দিয়ে হলো যেভাবে হোক হলো, কিন্তু রাস্তা নাই। রাস্তা না হয় ব্রিজ হয় কোনো লাভ আছে? 2 সাইডে কোনো রাস্তা নাই। নদীর সাইড দিয়ে আমরা এই যাতায়াত করতেছি জমির আল দিয়ে, রাস্তা ছাড়া তো কোনো ব্রিজের কোনো মূল্য নাই। এদিকে সদর উপজেলার উত্তর জয়পুর গ্রাম সংলগ্ন খালের উপর সেতুটিতে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের পরেই সেতুটির এমন দশা। ব্রিজের কাজটা খুব দুর্বল হয়েছে, 8 ভাগে 10 ভাগে কাজ করেছে। গোটা খোয়া দিয়ে কাজ করতে চাইছিল, আমরা বাধা সৃষ্টি করার পর খোয়াটা ভেঙে দিয়েছে। খালি এইটুকুই ভালো কাজ করেছে। ব্রিজের কাজ শেষ হয়ে গেল, হওয়ার পরে এই যে 15 দিন না যেতে ব্রিজের ফাটল ধরে গেছে, সমস্ত জায়গা ভেঙে গেছে। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাজেট না আসায় সংযোগ সড়ক তৈরির কাজ হচ্ছে না। সবার আবেদন প্রেক্ষিতে আমরা সদর দপ্তর থেকে বরাদ্দ নিয়ে এসে এখানে আমরা ফুটওভার ব্রিজ করি এবং সরকার যদি আমাদেরকে বরাদ্দ দেয় আমরা রাস্তা করে দেব। এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত কালাই উপজেলার বড়তারা ইউনিয়নের একটি সেতুরও একই অবস্থা। সংযোগ সড়ক না থাকায় 33 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়লা উন্মুক্তভাবে ফেলে রাখায় দুর্ভোগ পোহাচ্ছেন মাগুরার বর্জ্য পরিশোধনাগারের আশপাশে 3 শতাধিক পরিবার। প্রকল্পের পানি ফেলা হচ্ছে পাশের জমিতে। এছাড়া 2 বছর ধরে বর্জ্য সংগ্রহ চললেও জৈব সার ও বায়োগ্যাস তৈরি শুরু হয়নি এখনো। এ নিয়ে আরো জানাতে মাগুরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল হোসেন, আমরা যেমনটি বলছিলাম, এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ কি বলছে, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে আমি প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি এটি মাগুরা যশোর সড়কের পাশেই কিন্তু যে স্যানিটারি ল্যান্ডফিল এবং পয়ঃবর্জ্য শোধনাগার করা হয়েছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে মূলত মাগুরা পৌর কর্তৃপক্ষ, মাগুরা পৌরসভার যে বসবাসকারী মানুষ রয়েছে সেখানে যে পয়ঃবর্জ্য আছে সেটি সংগ্রহ করে এই আমার পিছনে যে ল্যান্ডফিলটি দেখতে পাচ্ছেন এখানে তারা সংগ্রহ করে ফেলে রাখেন। ফেলে রাখার ফলে যে সমস্যাটা হচ্ছে, এখানে যে বসবাসকারী যে সাধারণ জনগণ রয়েছেন তাদের কিন্তু অনেক, এখানে যারা বসবাস করেন তারা অনেক সময় এই দুর্গন্ধের কারণে অনেক ধরনের তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তাদের রোগবালাই সৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় আমাকে বলেছে এখানকার যে সাধারণ জনগণ, তাদের এই পাশেই কিন্তু পতিত জমি রয়েছে। এই পতিত জমিতে তারা অনেক সময় কৃষিকাজের জন্য আসেন, এখানে দুর্গন্ধের কারণে তারা এখানে দাঁড়িয়ে থাকতে পারেন না। আমার পিছনে যে ল্যান্ডফিলটি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কলম করে রাখা হয়েছে। এখানে মূলত বায়োগ্যাস এবং জৈব সার তৈরি করার কথা ছিল, কিন্তু তৈরি করার কথা থাকলেও তারা কিন্তু শুধুমাত্র ময়লা ফেলেই পৌর কর্তৃপক্ষ এখান থেকে চলে যাচ্ছে। আমি পৌর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কথা বলেছিলাম, তারা আমাকে বলেছে যে
পরিবেশ অধিদপ্তর থেকে যে ছাড়পত্র পাওয়ার কথা ছিল এটি বিলম্ব হওয়ার কারণেই তারা এটি করতে এখন পর্যন্ত তারা সক্ষম হয়নি। তবে তারা প্রসেসিং চালাচ্ছেন যে অতি দ্রুতই এখান থেকে তারা জৈব সার এবং বায়োগ্যাস উৎপাদন করতে পারবেন। এছাড়াও আমি আরেকটি বিষয় বলে রাখি, এখান থেকে 500 মিটার দূরে আরেকটি খোলা স্থানে কিন্তু পয়ঃবর্জ্য ফেলছেন অনেকেই। পৌর কর্তৃপক্ষ বলছে এখানে আমরা পয়ঃবর্জ্য ফেলি না, আমরা যে ল্যান্ডফিলটি করেছি সেখানেই আমরা পয়ঃবর্জ্য ফেলছি। তবে পৌর কর্তৃপক্ষ এখনও আশ্বস্ত করেছেন যে অতি দ্রুতই তারা এটি চালু করবেন বলে এমনটি আমাকে জানিয়েছেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। আইসিসি লেভেল 3 কোচের স্বীকৃতি পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গেল বছর 26 মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এসিবির কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে। 1 বছরেরও বেশি সময় পর আইসিসি থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন। ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকতে বাংলাদেশে যে কোনো দলের হয়ে কোচিংয়ে কাজ করার ইচ্ছার কথা জানান আশরাফুল। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।